তাহলে ম্যাক্সিমাম ফলনের পূর্ব শর্ত হচ্ছে এই কুশি ম্যাক্সিমাম করা, অর্থাৎ কুশি ইকুয়াল টু ফলন। কুশি বেশি তো ফলনও বেশি। সেক্ষেত্রে আমরা কি কি ভূমিকা রাখতে পারি? গাছ তো তার শিকড়ের মাধ্যমে এই মাটিতে যে পানি থাকে আর এই পানিতে সারগুলো ভাঙে, যে সারগুলি আমরা এখানে দিই বিভিন্ন এনজাইমের প্রভাবে, অর্থাৎ বিভিন্ন প্রকার ছত্রাক ব্যাকটেরিয়া উপকারী যেগুলো থাকে মাইক্রো অর্গানিজম, তারা যে এনজাইম গুলো সিক্রেট করে সেগুলোই এই বিভিন্ন সারকে মাটিতে ভেঙে বিভিন্ন প্রকার আয়নে পরিণত করে। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের সমস্ত জেলায় এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওয়েস্ট বেঙ্গলের অধিকাংশ জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ধান চাষ হয় এবং ধান আমাদের প্রধান শস্য। তো এই ধান চাষটা আমরা অনেকদিন আগে থেকে করে আসলেও, আমাদের পূর্বপুরুষরাও দীর্ঘদিন ধরে করে আসলেও, বর্তমানে কিন্তু সময়ের চাহিদায় আমরা বিভিন্ন প্রকার উচ্চ ফলনশীল ধানগুলো চাষ করে থাকি, কিন্তু সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করার কারণে আমাদের ফলন কিন্তু অনেক কম হয়। আমরা একটু বৈজ্ঞানিক পদ্ধতিগুলো অনুসরণ করলে ফলনের মাত্রাটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করা সম্ভব। আজকে যে বিষয়টি নিয়ে মূলত আমি আলোচনা করবো সেটি হচ্ছে ধানে কুশি বৃদ্ধির উপায়। ধান থেকে একটি ম্যাক্সিমাম প্রোডাকশন পেতে গেলে কিন্তু কুশি বৃদ্ধিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধরেন আমরা যে ধান গাছ লাগাই, ছোট চারা আমরা প্রথমে লাগাই, ২-৩টা পাতা থাকে এরকম। তো পরবর্তীতে দেখা যায় যে আমরা যখন বীজ মানে রোপণ করি, চারা রোপণের মোটামুটি ১০-১৫ দিন থেকে এর একটি ভালো বৃদ্ধি শুরু হয়। ২৫ থেকে ৩০ দিনে যে এই যে সময়টা, এই সময়টাই মূলত কুশিটা বেশি আকারে বৃদ্ধি পায়। কুশি বৃদ্ধিটা শুরু হয় এবং এই কুশিগুলো আরো ডেভেলপ হয় ৪০ থেকে ৪৫ দিনের ভিতরে, আরো বেশি ডেভেলপ হয়। এই যে সময়কালগুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা যদি আমরা সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারি তাহলে কিন্তু এই ধানের পাশ থেকে এরকম শাখার সংখ্যা বা ব্রাঞ্চিং অনেক বেশি বৃদ্ধি পাবে। আর ধানের পাশ থেকে ব্রাঞ্চিং বেশি হলে কি হবে? তখন ধানে কিন্তু এরকম টেনিকেল বেশি আসবে, অর্থাৎ ফুল ধরবে অনেক বেশি। আর ফুল বেশি ধরলে কিন্তু আমরা তখন ধান থেকে ফলনটাও পাবো অনেক বেশি। তাহলে ম্যাক্সিমাম ফলনের পূর্ব শর্ত হচ্ছে এই কুশি ম্যাক্সিমাম করা, অর্থাৎ কুশি ইকুয়াল টু ফলন। কুশি বেশি তো ফলনও বেশি। সেক্ষেত্রে আমরা কি কি ভূমিকা রাখতে পারি? গাছ তো তার শিকড়ের মাধ্যমে এই মাটিতে যে পানি থাকে আর এই পানিতে সারগুলো ভাঙে, যে সারগুলি আমরা এখানে দিই বিভিন্ন এনজাইমের প্রভাবে, অর্থাৎ বিভিন্ন প্রকার ছত্রাক ব্যাকটেরিয়া উপকারী যেগুলো থাকে মাইক্রো অর্গানিজম, তারা যে এনজাইম গুলো সিক্রেট করে সেগুলোই এই বিভিন্ন সারকে মাটিতে ভেঙে বিভিন্ন প্রকার আয়নে পরিণত করে। নাইট্রোজেন, পটাশিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, এবং সে আয়নগুলো গাছ শিকড়ের মাধ্যমে গ্রহণ করে ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে তার পাতায় নিয়ে যায়। সেখানে পাতায় থাকা যে ক্লোরোফিল, সেই ক্লোরোফিল সূর্যের আলোকে কাজে লাগিয়ে তারপরে এখানে খাদ্য তৈরি করে। কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া নামে একটা অংশ আছে, তারা হলো খাদ্য উৎপাদনের ফ্যাক্টরি হিসাবে কাজ করে। আর এই ক্লোরোফিলের কারণে কিন্তু পাতাকে সবুজ দেখা যায়। আর সেই তৈরিকৃত খাদ্যটা কিন্তু পাতায় সুক্রোজ আকারে জমা থাকে, অর্থাৎ প্রথমে সে গ্লুকোজ তৈরি করে, সেই গ্লুকোজটা পরবর্তীতে ফ্রুক্টোজ এবং লাস্টে সুক্রোজ আকারে পাতায় জমা হয় এক প্রকার কার্বোহাইড্রেট হিসেবে। গেল। এখন এই কার্বোহাইড্রেটটা সুক্রোজ আকারে জমা থাকে পাতায়, গাছের পাতায়। সেখান থেকে যখন তার ফলনের সময় আসে তখন হরমোনাল সিগন্যাল পরিবর্তনের কারণে বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে তখনই যখন হরমোনাল সিগন্যাল দেয় এবং হরমোনাল ব্যালেন্সটা ঠিক প্রোডাকশনের দিকে নিয়ে চলে যায়, তখন এই পাতার যে সুক্রোজ অংশটা সেটা আবার ঠিক এই ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে নিচের দিকে নামতে থাকে, নেমে তারপরে গাছকে শক্তি দেয় প্রয়োজনীয় পরিমাণ। সে শক্তিটাকে কাজে লাগিয়ে এই সুক্রোজ গুলো, কার্বোহাইড্রেট গুলো আবার এই পাতার মাধ্যমে ফ্লোয়েমের মাধ্যমে এই যে ধানের যে ফুল এবং ধানের যে গ্রেইন বা দানা, সেই দানার মধ্যে পৌঁছে যায়। এভাবেই কিন্তু ফুল গঠন হয় এবং দানা গঠন হয়। এই সুক্রোজ থেকে খাদ্যটাকে কাজে লাগায় ফুল, এবং সেটি কিন্তু সবশেষে যে এই দানা বা গ্রেইনে পরিণত হয়, সেটি কিন্তু আমরা খাদ্য হিসেবে বা ভাত হিসেবে খেয়ে থাকি। তাহলে এই যে প্রক্রিয়াটা,
এই প্রক্রিয়াটা শেষ করতে গেলে প্রথমে কি দেখা যাবে, আমার যে অঙ্গজ বৃদ্ধি হবে গাছ, সেই অঙ্গজ বৃদ্ধির সময় যত বেশি পরিমাণে আমরা কুশি বাড়িয়ে নিতে পারবো, তত বেশি পরিমাণে ফুল হবে এবং দানা হবে এবং আমরা ফলন পাবো। তাহলে কুশি বৃদ্ধির জন্য আমরা কি কি কাজে, মানে কি কি বিষয় কাজে লাগাতে পারি, সেটা নিয়ে হলো আজকের আলোচনার মূল বিষয়টা। সেটা হচ্ছে, প্রথমে যেটা খেয়াল রাখবেন, যে যখন এই যে কুশি হওয়ার সময় আসবে, পানির ক্ষেত্রে, পানি বা সেচ যে বিষয়টা আমরা বলি, পানির ক্ষেত্রে খেয়াল রাখবেন এখানে কি করতে হবে। পানি কিন্তু একটানা রাখা যাবে না। আমরা কিন্তু অনেকেই পানি ধরে রাখি, এই পানি ধরে রাখি, আবার পানি অনেকে আবার শুকিয়েও রাখি। তো এরকম একটানা ধরেও রাখা যাবে না, শুকনাও রাখা যাবে না। তার মানে পানি এবং শুকনা এই দুটো রিভার্স করতে হবে। অর্থাৎ একবার একটু শুকিয়ে নিতে হবে, আবার একটু পানি দিতে হবে, এভাবে রাখতে হবে। ঠিক কুশি আসার আগ মুহূর্তে যে সময়টা, এই সময়টাতে কিন্তু এই কাজটা করতে হবে। পানিও রাখতে হবে, আবার একটু শুকনাও রাখতে হবে। একটানা পানি রাখা বা একটানা শুকনা রাখা, এই কাজটা করা যাবে না। আর পুষ্টি হলো সবচেয়ে বড় জিনিস। পুষ্টি উপাদানের উপর ভিত্তি করবে যে আপনারা গাছের যে কোনো প্রকার বৃদ্ধি, মাটিতে পুষ্টি আপনি ঠিক করে দিচ্ছেন কিনা তার উপর ডিপেন্ড করে। যে কারণে কুশি বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখে কিছু কিছু সার সবচেয়ে বেশি। যেমন ফসফরাস, ফসফরাসের জন্য আমরা টিএসপি ব্যবহার করি বা ডিএপি ব্যবহার করি, এই সারটা থাকতে হবে। আমরা এমওপি ব্যবহার করি পটাশের জন্য, পটাশিয়াম যে নিউট্রিয়েন্ট এটার প্রয়োজন হয়, যে কারণে এই সারটা থাকতে হবে। আমাদের ক্যালসিয়াম এবং সালফার প্রয়োজন হয়, যে কারণে জিপসাম সারটাও কিন্তু প্রয়োজনীয় পরিমাণ মাটিতে, এগুলো সব আগে থেকেই হিসাব করে দিয়ে রাখতে হবে। যদি না দেওয়া থাকে বা কম থাকে, তখন আপনার এই যে সময়গুলো আছে, এই যে 10 থেকে 15 দিনের যে সময়টা, 25 থেকে 30 দিনের যে সময়টা, এই সময়টাতে কিন্তু সাধারণত আমরা টিএসপি বা ডিএপিটা আগেই দিয়ে ফেলি, কিন্তু এই সময়টাতেও কিন্তু আমাদের ইউরিয়া এবং পটাশিয়ামের মানে এমওপির প্রয়োজন হয়। ইউরিয়াটা প্রয়োজন হয় আমাদের নাইট্রোজেনের জন্য, আর এমওপি প্রয়োজন হয় আমাদের পটাশিয়ামের জন্য। এই দুটো উপাদান আমাদের কিন্তু প্রয়োজন হয়, যে কারণে এই যে 10 থেকে 15 দিন, 25 থেকে 30 দিন বা 40 থেকে 45 দিন, এই সময় কিন্তু আমাদের ইউরিয়া এবং পটাশিয়াম প্রয়োগ করার খুব প্রয়োজন হয়। বিশেষ করে 10 থেকে 15 দিন এই সময়টা তো বৃদ্ধি শুরু হয়, এই সময়টায় পটাশিয়ামটা প্রয়োজন হয় না, কিন্তু ইউরিয়াটা কিন্তু এ সময়টা দেওয়া খুবই প্রয়োজন। আর 25 থেকে 30 দিনে এসে এবং 40 থেকে 45 দিনে, এ সময় কিন্তু আমাদের এই পটাশের জন্য এমওপি সার অবশ্যই প্রয়োগ করতে হবে। আচ্ছা, এবং তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ টিএসপি বা ডিএপিও কিন্তু আমাদের চাষের আগে দিয়ে দিতে হবে। যদি না দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের আবার 25 থেকে 30 দিনের যে সময়টা, এই সময়টা এসে আমাদের এই ডিএপি বা টিএসপিটা দিয়ে দিতে হবে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এইবার যে বিষয়টা নিয়ে আমি বলবো, সেটা হচ্ছে যে হঠাৎ করে যখন এই কুশিটা বাড়ার সময়টা আসে, যেমন এই 10 থেকে 15 দিনে একটা বৃদ্ধির সময় আসে, 25 থেকে 30 দিন একটি বড় গুরুত্বপূর্ণ সময় সবচেয়ে, আবার 40 থেকে 45 দিন, এই সময়টায় আমরা এই কৃষি বৃদ্ধিটাকে একটু বুস্ট করার জন্য, মানে দ্রুত সময়ের মধ্যে একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমি আপনাদের কিছু ম্যাজিক্যাল কিছু টিপস দিতে পারি, কিছু দারুণ পরামর্শ। এই পরামর্শগুলো আপনারা যদি এপ্লাই করেন, তাহলে কিন্তু আপনারা দারুণ ফলাফল পাবেন। সেটা হলো কি কি, এ সময় আপনারা একটা স্প্রে দিবেন। সেখানে কি কি থাকবে? ইউরিয়া সার। ইউরিয়া সার আপনারা দিবেন 5 গ্রাম প্রতি লিটার। এগুলো কিন্তু স্প্রে করতে হবে। এজন্য ইউরিয়া সারটা বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে কিন্তু পানির সঙ্গে এটা দ্রবণীয় হয়ে যাবে। এরপরে আপনি হিসাব করে ভিজাবেন যে প্রতি লিটারে 5 গ্রাম করে পড়বে। আপনি যে স্প্রে দিবেন, সেই স্প্রে ড্রামের প্রতি লিটারে 5 গ্রাম করে পড়বে। সেভাবে আপনি হিসাব করবেন। তারপরে কি দিবেন? তারপরে দিতে হবে সালফেট অফ পটাশ, এসওপি সার, এসওপি সার বা সাদা পটাশ, অর্থাৎ স্প্রে করার জন্য যে পটাশটা, এটা আমরা বাজারে কুইক পটাশ নামে কিনতে পারি, ফাস্ট পটাশ নামে কিনতে পাওয়া যায়, এরা আরো অনেক স্প্রে পটাশ নামে কিনতে পাওয়া যায়, আরো অনেক নামে কিনতে পাওয়া যায়। সাদা পটাশটা যেটা স্প্রে করার জন্য, সেই পটাশটা সেটি আপনি দিবেন 5 গ্রাম করে প্রতি লিটার। আচ্ছা, আপনার আরো কি দিতে হবে? দিতে হবে চিলেটেড জিঙ্ক, কারণ জিঙ্ক একটি বড় ভূমিকা পালন করে গাছের যে হরমোনাল পরিবর্তনটা, সেই হরমোনাল পরিবর্তনের ক্ষেত্রে এবং কৃষি বৃদ্ধির ক্ষেত্রে এই সময়টা জিঙ্ক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কারণে জিঙ্ক দিতে হবে 1 গ্রাম প্রতি লিটার। এ সময় প্রয়োজন হয় বোরন সারের, যে কারণে আপনি চিলেটেড বোরন প্রয়োগ করবেন স্প্রে হিসাবে। চিলেটেড বোরনটা আপনি দিবেন 1 গ্রাম প্রতি লিটার। আচ্ছা, এ সময়টায় আপনি দিবেন হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড এটা আপনি 1 থেকে 2 মিলি প্রতি লিটার। এটি কিন্তু গাছের শিকড় বৃদ্ধি এবং কুশি বৃদ্ধি দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাগনেসিয়াম সালফেট, এটি আপনারা বাজারে ম্যাগমা নামে, ম্যাকসান নামে, এরকম বিভিন্ন নামে পাওয়া যায়। অর্থাৎ মাটিতে দেওয়ার জন্য আপনারা যেই
ম্যাগনেসিয়াম সারটা দেন, সেইটাই কিন্তু আপনি স্প্রে করবেন। এই ম্যাগনেসিয়াম সালফেটটা স্প্রের জন্য আলাদা কিছু পাওয়া যায় না, এটাই কিন্তু পানিতে ভালো দ্রবণীয় এবং এটাই কিন্তু আপনি পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবেন। এটা আপনি প্রয়োগ করবেন 2 গ্রাম প্রতি লিটার এই মাত্রায়। আচ্ছা, এর পাশাপাশি আপনি সিউইড এক্সট্রাক্ট, মানে সামুদ্রিক শৈবালের এক্সট্রাক্ট, যেটা এক প্রকার পিজিআর, এটা আপনি দিবেন 2 মিলি প্রতি লিটারে। এই সামুদ্রিক শৈবালের এক্সট্রাক্ট অনেক ধরনের পিজিআরই কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এগুলো হলো পিজিআর, তার মধ্যে আমি একটা নাম লিখে দিচ্ছি যেটি ভালো পিজিআর হিসেবে বেশ কাজ করে। এই প্রোটিজিম পিজিআরটি আপনারা ব্যবহার করতে পারেন। এটি এরকম 2 মিলি প্রতি লিটার। তাহলে এই যে উপাদানগুলো আমি লিখে দিলাম আপনাদেরকে টোটাল, 1 নম্বর হচ্ছে ইউরিয়া, 2 নম্বর হচ্ছে পটাশিয়াম, 3 নম্বর সিলেটেড জিঙ্ক, 4 নম্বর হচ্ছে সিলেটেড বোরন, না এটি হবে সোলোবর বোরন, 5 নম্বর হচ্ছে হিউমিক অ্যাসিড, 6 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এবং 7 নম্বর হচ্ছে সামুদ্রিক শৈবালের নির্যাস, যেটা অর্থাৎ পিজিআর যেমন প্রোটিজিম। এই যে 7টা উপাদান, এই 7টা উপাদান আপনারা স্প্রে করে দিবেন। এই উপাদানটা আপনারা স্প্রে করলে দারুণ একটা বুস্টিং পাবেন, মানে খুব দ্রুতই দেখবেন যে আপনাদের কুশির সংখ্যাটা কিন্তু খুব ভালোভাবে বেড়ে গেছে। এবং ঠিক একবার স্প্রে করার পর দ্বিতীয় স্প্রে আপনারা করবেন 7 দিন পর, আরো ভালো ফলাফল পাবেন। মানে এটা কবে বলছি আমি, আপনি 10 থেকে 15 দিনের সময় একবার আপনি করলেন, এরপরে 7 দিন পরে দরকার নাই, এরপরে 25 থেকে 30 দিন পরে আরেকবার করলেন, এই 25 থেকে 30 দিন পরে করা 7 দিন পরে আপনি আরেকবার করতে পারেন, অর্থাৎ আপনি 32, 34 বা 35 দিন যে সময়টা, ওই সময়টা আরেকবার করতে পারেন। আরেকবার আপনি করবেন 40 থেকে 45 দিন। তাহলে কতবার হলো, 10 থেকে 15 দিনে একবার। যদি কেউ মিস করে ফেলেন সমস্যা নেই, তাহলে 25 থেকে 30 দিনে আবার করবেন। আর তারপরে 1 সপ্তাহ, মানে এই যে এর মাঝখানে আর একটা করবেন আর কি, 25 থেকে 30 দিন, আবার 40 থেকে 45 দিনে আর একবার করবেন, এর মাঝখানে আর একবার করবেন। এই কয়বার আপনারা এই যে কয়টি উপাদান দিয়েছি, এই কয়টি উপাদান আপনারা একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন। এতে করে কিন্তু দারুণ একটি বুস্টিং পাবেন এবং সেই বুস্টিং এর কারণে কিন্তু আপনার গাছের খুব সুন্দর একটি গ্রোথ হবে এবং কুশির সংখ্যাও কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। আপনি খুব একটি ভালো ফলাফল পাবেন আপনি এই স্প্রেটা করার মাধ্যমে। তো আমি যে বিষয়টি বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে ধান চাষের বিষয়ে এরকম বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক যদি আরো টিপস পেতে চান, কি কি কৌশল কাজে লাগালে, কিভাবে সেচ প্রয়োগ করলে, কখন পানি দিতে হবে, কখন পানি শুকাতে হবে, এরপরে কখন কি সার মাটিতে কি পরিমাণে প্রয়োগ করতে হবে, কারণ সব সার তো সমান থাকে না। আপনি রোপণের শুরুতে যে পটাশিয়ামটা দিয়ে দেন বা এমওপি দেন, সেটা কিন্তু 1 মাস পরে কার্যকর থাকে না। ম্যাগনেসিয়ামটা কার্যকর থাকে না, জিঙ্ক বোরন এগুলো কিন্তু 20-25 দিন বা কোনোটা 1 মাস, এর বেশি আর কার্যকর থাকে না। তো সমস্ত সার বিষয়ে একদম সার্বিক আইডিয়া, প্রত্যেকটা সার সম্পর্কে, প্রত্যেকটা রোগ সম্পর্কে আইডিয়া, বিভিন্ন প্রকার পোকার আক্রমণ সম্পর্কে আইডিয়া, সেগুলোর সমাধান এবং গাছের বিভিন্ন পর্যায়ে যে গাছের বৃদ্ধি পর্যায়গুলো আছে সেগুলো সম্পর্কে আইডিয়া, গাছের উপরে বিভিন্ন পুষ্টি উপাদানের প্রভাব, কোনটা বেশি দিলে কি হবে, কোনটা কম দিলে কি হবে, বিভিন্ন প্রকার হরমোন এর প্রভাব, বিভিন্ন প্রকার পিজিআর এর প্রভাব, কোনটা কখন ব্যবহার করতে হবে, কি করলে ক্ষতি হবে, কি করলে লাভ হবে, সার্বিক বিষয়বস্তুগুলো আপনাদেরকে পরিষ্কারভাবে জানানোর জন্য আমি একটি অনলাইন প্রশিক্ষণের কোর্সের আয়োজন করেছি। এই অনলাইন কোর্সে আপনারা একদম ধান চাষের শুরু থেকে শেষ, ধান চাষের পূর্ণাঙ্গ গাইড সম্পর্কে আপনাদের একদম আলোচনা করা হবে, পূর্ণাঙ্গ গাইড দেওয়া হবে আলোচনার মাধ্যমে আপনাদেরকে। এবং এটি আমি শুরু করতে যাচ্ছি আগামী 7 থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। এই কোর্সটি চলবে টানা 4 দিন, রাত 8টা থেকে 9:30 পর্যন্ত। এই সময়ব্যাপী এই নিয়ে আলোচনা চলবে এবং এই কোর্সটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে বিশেষ করে বোরো ধান চাষ, এখন যদি বোরো ধানের সময় চলছে, এই বোরো ধান চাষের একটি পূর্ণাঙ্গ গাইডের পিডিএফ বই আমি আপনাদেরকে দিব ফ্রি অফ কস্টে, যারা এই কোর্সে অংশগ্রহণ করবেন। এবং অবশ্যই আপনারা এই টোটাল আবার মানে কোর্স শেষ করার পরে এই যে ক্লাসগুলো আপনাদেরকে আমি নিব, প্রত্যেকটা রেকর্ডেড ভিডিও আবার আপনার কাছে আমি পৌঁছে দিব, যাতে করে সেই ভিডিওগুলো আপনি বারবার দেখতে পারেন এবং এই পিডিএফ বইটা নিয়ে যে কোনো সময় এটির সহযোগিতা নিয়ে আপনি আপনার চাষের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। তো এই সুযোগগুলো আপনারা পাচ্ছেন। এই কোর্সটিতে অংশগ্রহণ করতে চাইলে আমার এই স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন। এই কোর্সটিতে আপনার আগে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য আমি রেজিস্ট্রেশন ফি রেখেছি খুবই অ্যাফোর্ডেবল, মাত্র 200 টাকা।
যাতে সবাই সহজে আপলোড করতে পারেন। এবং একটি বিকাশ নাম্বার আমি লিখে দিচ্ছি 01717005357। আগে আপনারা আমার এই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনার নাম ঠিকানাটা দিবেন। নাম ঠিকানাটা দিয়ে আগে প্রাথমিকভাবে আপনি নিবন্ধন করবেন। এরপরে আপনি এই বিকাশ নাম্বারটিতে ৳200 সেন্ড মানি করে কনফার্ম করলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে এবং ৭ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত এই ৪ দিন ৪ টা গুরুত্বপূর্ণ ক্লাস দীর্ঘ সময় নিয়ে আলোচনা হবে এবং ধান চাষের একদম আদ্যপান্ত প্রত্যেকটি বিষয় নিয়ে এই বিষয়ে আলোচনা হবে এই কোর্সটিতে। তবে আশা রাখবো আপনারা সবাই কোর্সটিতে অংশগ্রহণ করবেন এবং ধান চাষ সম্পর্কে আরো অনেক বিজ্ঞান ভিত্তিক আরো অনেক উপযোগী কৌশলগত তথ্যগুলো জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আমার চ্যানেলের সঙ্গে নিয়মিত থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ধান চাষ বিষয়ক আধুনিক এবং বৈজ্ঞানিক বিষয়ে পূর্ণাঙ্গ শিক্ষা পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই কোর্সটিতে যোগদান করবেন। সেজন্য আজই আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সবাই আজকের মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।